the muscles of supination and pronation with their origin, insertion, nerve supply, এইভাবে প্রশ্নগুলো আসে। তাহলে আমি শুরু করি যে আজকে হচ্ছে যে রিজ জয়েন্ট, আজকে পুরো আপার এক্সট্রিমিটি জয়েন্ট শেষ করে দিব। যে আপার এক্সট্রিমিটি আপনাদের স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট, গ্লেনোহিউমেরাল জয়েন্ট, তারপর হচ্ছে এলবো জয়েন্ট, তারপর হচ্ছে প্রক্সিমাল রেডিওয়াল জয়েন্ট, ডিস্টাল রেডিওয়াল জয়েন্ট, এটা বলা হচ্ছে আজকে হচ্ছে রিজ জয়েন্ট। এখন রিজ জয়েন্ট এখানে যে আর্টিকুলেশন হয় যে বোনস গুলো দিয়ে এবং যে স্ট্রাকচার দিয়ে, এখানে ডিস্টাল এন্ড অফ দি রেডিয়াস এবং এখানে আর্টিকুলার ডিস্ক থাকে, সেই ডিস্টাল এন্ড অফ দি রেডিয়াস এবং আর্টিকুলার ডিস্কের সাথে প্রক্সিমাল রো অফ কার্পাল বোনস এর আর্টিকুলেশন হয় হচ্ছে রিজ জয়েন্ট। এখানে স্কাফয়েড, লুনেট এবং ট্রাইকুয়েট্রাম অথবা ট্রাইকুয়েট্রাল বোনস, ডিস্টাল এন্ড অফ দি রেডিয়াস এবং আর্টিকুলার ডিস্ক, এই অংশগুলো মিলেই হচ্ছে রিজ জয়েন্ট। আর এখানে যেটা আমি এর আগে বলছিলাম যে আর্টিকুলার ডিস্ক, এখানে কিন্তু রিজ জয়েন্টের ক্ষেত্রে সরাসরি আলনার কোনো ইনভলভমেন্ট নেই। আলনার মাঝখানে, আলনার এবং কার্পাল বোনস গুলোর মাঝখানে এখানে স্পেশালাইজড একটা স্ট্রাকচার থাকে যেটার নাম হচ্ছে আর্টিকুলার ডিস্ক এবং যেটা ফাইব্রো কার্টিলেজ দিয়ে তৈরি হয়, সেটা কিন্তু মনে রাখতে হবে, এটা অনেক সময় জিজ্ঞাসা করে। এখন এটা সাইনোভিয়াল জয়েন্টের যে ভ্যারাইটি গুলো আছে, সেই ভ্যারাইটি গুলোর ভিতরে এইটা হচ্ছে ইলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট বলা হয়। এবং এখানে যে অন্যান্য সাইনোভিয়াল জয়েন্টের মতো এখানে ক্যাপসুল থাকে, এখানে সাইনোভিয়াল মেমব্রেন থাকে এবং লিগামেন্ট থাকে। যে সাইনোভিয়াল ক্যাপসুল, সাইনোভিয়াল মেমব্রেন, এটা কমন সবগুলো জয়েন্টে থাকে। এখন কি কি লিগামেন্ট এই রিজ জয়েন্টে থাকে সেটা একটু মনে রাখতে হবে। এখানে রিজ জয়েন্টে এখানে যে পামার অ্যাসপেক্টে লিগামেন্ট থাকে যেটা এন্টিরিয়র লিগামেন্ট বলে, তারপর ডর্সাল অ্যাসপেক্টে লিগামেন্ট থাকে যেটা পোস্টিরিয়র লিগামেন্ট বলা হয়, তারপর দুই পাশে লিগামেন্ট থাকে যেটাকে মিডিয়াল, যে আলনার সাইডে যে লিগামেন্টটা থাকে সেটাকে বলা হয় মিডিয়াল লিগামেন্ট। আর মিডিয়াল লিগামেন্ট আর রেডিয়াল সাইডে যে লিগামেন্টটা থাকে সেটাকে বলা হয় ল্যাটারাল লিগামেন্ট অথবা রেডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। আর আলনার সাইডে থাকে যেটা, সেটা হচ্ছে মিডিয়াল লিগামেন্ট অথবা আলনার কোল্যাটারাল লিগামেন্ট। আলনার কোল্যাটারাল লিগামেন্ট যেটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস অফ আলনার আলনার সাথে হচ্ছে নিচের দিকে ট্রাইকুয়েট্রাম এবং পিজিফর্ম বন্ডসকে কানেক্ট করে। আর রেডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট অথবা ল্যাটারাল লিগামেন্ট যেটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস অফ রেডিয়াসকে হচ্ছে ট্রাপিজিয়ামের সাথে কানেক্ট করে। আর এন্টেরিয়র অথবা ডর্সাল রেডিওকার্পাল লিগামেন্ট যেটা রেডিয়াসকে কার্পাল বোনসের সাথে কানেক্ট করে। আর পামার রেডিওকার্পাল লিগামেন্ট অথবা এন্টেরিয়র লিগামেন্ট সেটা হচ্ছে রেডিয়াসকে যে কার্পাল বোনের সাথে কানেক্ট করে। এখন এই জয়েন্টের, এই রিজ জয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ জয়েন্ট, কারণ অনেক ধরনের মুভমেন্ট করার জন্য, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করার জন্য এই জয়েন্টে মুভমেন্টটা অনেক এসেনশিয়াল। বলা হয় যে এই জয়েন্টের মুভমেন্ট যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে অনেক ধরনের মুভমেন্ট গুলো আপনি করতে না পারলে, বিভিন্ন ধরনের ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস এর জন্য যে জিনিসগুলো করার দরকার সেগুলো তখন রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এবং এই জয়েন্ট যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এর আশপাশে যে স্ট্রাকচার গুলো থাকে সেই স্ট্রাকচার গুলো তখন ক্ষতিগ্রস্ত হতে পারে, যেটার প্রভাবটা তখন আপনি রোগীরা যে বিভিন্ন রকম সমস্যাগুলো নিয়ে তখন প্রেজেন্ট করে। এখন এখানে রিজ জয়েন্টের যে স্ট্রাকচার গুলো রিজ জয়েন্টের রিলেটেড থাকে, যে ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুলো সামনের দিকে এন্টিরিয়রলি থাকে যে টেন্ডন অফ ফ্লেক্সর ডিজিটোরিয়াম প্রোফান্ডাস এন্ড ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস, flexor pollicis longus, flexor carpi radialis, flexor carpi ulnaris and the median and ulnar nerve। এখানে যে মাসেল গুলো বলা হলো, এই মাসেল গুলো কোথাকার মাসেল কেউ বলতে পারবেন? যে ফ্লেক্সর, এই যে ডিজিটাম প্রোফান্ডাস, সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, এই যে মাসেল গুলো বলা হচ্ছে সেই মাসেল গুলো কোন রিজনের মাসেল? এই মাসেল গুলো কোথায় থাকে? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। এটা কোথাকার মাসেল? এটা কি আর্মের মাসেল না ফোর আর্মের মাসেল না এটা হ্যান্ডের মাসেল? স্যার ফোরামের মাসেল। ফোর আর্মের মাসেল এবং ফ্লেক্সর গ্রুপে, ফ্লেক্সর অথবা এন্টিরিয়র কম্পার্টমেন্টের মাসেল।
তাহলে রিজ জয়েন্টে ফ্লেক্সর কম্পার্টমেন্টে যে ফোরামের মাসেল গুলো যেগুলো টেন্ডন হিসেবে পরবর্তীতে এসে হাতের যে বোনস গুলো আছে সেখানে ইনসারশন হয়, সেই মাসেল গুলোর টেন্ডনটা হচ্ছে এই রিজ জয়েন্টের সামনের দিকে থাকে। এবং অন্যান্য ইম্পর্টেন্ট স্ট্রাকচারের ভিতরে মিডিয়ান এবং আলনার নার্ভ, হাতের যে মাংসপেশি গুলো, হাতের যে স্ট্রাকচার গুলো সেগুলোতে তিনটা নার্ভ দিয়ে সাপ্লাই হয়, একটা মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ আর হচ্ছে রেডিয়াল নার্ভ। এখন এখানে এন্টিরিয়রলি মিডিয়ান এবং আলনার নার্ভ থাকে, আর পোস্টিরিয়রলি থাকে হচ্ছে এক্সটেন্সর গ্রুপের যে ফোরামের যে মাসেল গুলো থাকে তার টেন্ডন গুলো থাকে হচ্ছে পোস্টিরিয়রলি। টেন্ডন অফ এক্সটেন্সর কার্পি আলনারিস, এক্সটেন্সর ডিজিটি মিনিমি, এক্সটেন্সর ডিজিটোরিয়াম, এক্সটেন্সর ইন্ডিসিস, extensor carpi radialis longus and brevis, extensor pollicis longus and brevis, and abductor pollicis longus। এই মাসেল গুলো এবং ওই কিছু এক্সটেন্সর গ্রুপ অফ ফোরামের মাসেলের টেন্ডন গুলো থাকে হচ্ছে রিজ জয়েন্টের পোস্টিরিয়রলি। মিডিয়ালি থাকে হচ্ছে আলনার নার্ভের posterior cutaneous branch of the ulnar nerve, আর ল্যাটারালি থাকে হচ্ছে রেডিয়াল আর্টারি। রেডিয়াল পালস তো কোথায় দেখায় সবাই জানেন, যে এটা হচ্ছে রিজ জয়েন্টের জাস্ট এইখানে, জাস্ট প্রক্সিমালি এখানে যে রেডিয়াস বোনস আছে তার পাশেই দেখা হয় হচ্ছে রেডিয়াল পালস, যেটা রেডিয়াল আর্টারি পালস দেখায়। এখন রিজ জয়েন্টে কি কি ধরনের মুভমেন্ট হয়, এটা যদি পরীক্ষাতে অনেক সময় আপনাকে ভাইভাতে দেখাতে বলতে পারে যে আপনি রিজ জয়েন্টের মুভমেন্ট গুলো দেখান, প্রত্যেকটা যে বড় জয়েন্ট গুলো সেই জয়েন্ট গুলো মুভমেন্ট গুলো আপনার প্র্যাকটিক্যালি দেখাতে বলে অনেক সময় ভাইভাতে। এখন এখানে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, সার্কামডাকশন অথবা রোটেশন, এখানে সার্কামডাকশন হচ্ছে বেটার, বলা হচ্ছে রোটেশন। যে যে অনেকে বলে যে সার্কামডাকশন মানে সবগুলো মুভমেন্টেরই যখন সমন্বয় সেটা সার্কামডাকশন। ফ্লেকশন, এক্সটেনশন, এটা হচ্ছে রিজ জয়েন্টের ফ্লেকশন, যেটাকে অনেক সময় পামার ফ্লেকশন বলা হয়। তারপরে এটা হচ্ছে এক্সটেনশন, যেটা অনেক সময় ডরসি ফ্লেকশন বলা হয় রিস্টের। তারপরে হচ্ছে অ্যাবডাকশন এবং অ্যাডাকশন। অ্যাবডাকশন হচ্ছে রেডিয়াল ডেভিয়েশনকে অ্যাবডাকশন বলে, আর আলনার ডেভিয়েশনকে অ্যাডাকশন বলে। আমি কি বললাম, বোঝা গেল? এখানে মুভমেন্ট গুলো যেটা হচ্ছে এটা হচ্ছে ফ্লেকশন, এটা হচ্ছে ফ্লেকশন। রিস্টকে আপনি পামার সারফেসের দিকে যখন বেন্ড করবেন তখন হচ্ছে সেটাকে ফ্লেকশন বলা হচ্ছে। এক্সটেনশন হচ্ছে ডরসাল সারফেস অফ দি হ্যান্ডকে যখন উপরের দিকে নিচ্ছেন তখন সেটা হচ্ছে এক্সটেনশন, যেটা আরেকটা নাম বলা হয় ডরসিফ্লেকশন, এটাকে ডরসিফ্লেকশনও বলা হয়। ক্লিয়ার? জি স্যার। আর এটা হচ্ছে আলনার ডেভিয়েশন অথবা এটা হচ্ছে অ্যাডাকশন, আর এটা হচ্ছে রেডিয়াল ডেভিয়েশন অথবা অ্যাবডাকশন। আমি কি বললাম বুঝতে পারলেন তো? যে হাতের যে আঙ্গুলগুলো যখন আপনি আলনার সাইডে ডেভিয়েটেড করবেন তখন সেই মুভমেন্টটাকে বলা হয় অ্যাডাকশন অথবা আলনার ডেভিয়েশন, আর হাতের আঙ্গুলগুলো যখন রেডিয়াল সাইডে রেডিয়াস বোনসের দিকে যখন ডেভিয়েট করবেন তখন সেটাকে বলা হয় রেডিয়াল ডেভিয়েশন অথবা অ্যাবডাকশন। ক্লিয়ার? জি স্যার। মানে এই মুভমেন্ট গুলো কি কি মাসেল এই মুভমেন্ট গুলোর সাথে সম্পর্কিত সেই মাসেল গুলোর নাম আপনাকে ধরতে পারে। এখানে যেমন এখানে অনেকগুলো মাসেলের নাম লেখা আছে, এতগুলো হয়তো মনে না থাকলে বেটার হচ্ছে যে এইটুকু মনে রাখা, যে ফ্লেকশন এটা হচ্ছে ফ্লেক্সর গ্রুপের মাসেল দিয়ে হবে, যে ফ্লেকশন ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, ফ্লেক্সর কার্পি আলনারিস এবং পামারিস লঙ্গাস দিয়ে হচ্ছে। আর এক্সটেন্সর হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস এবং এক্সটেন্সর কার্পি আলনারিস। এর বাইরে আরো কিছু মাসেল অ্যাসিস্ট করে, কিন্তু মেইন মাসেল গুলো হচ্ছে এইগুলো যেগুলো ফ্লেকশন এক্সটেনশন করে। অ্যাবডাকশন যেটা হচ্ছে ল্যাটারাল বেন্ডিং অথবা আলনার ডেভিয়েটেড, আলনার ডেভিয়েশন করে যে মাসেল গুলো সেটার ভিতরে আছে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস। আর অ্যাডাকশন করা হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস আর এক্সটেন্সর কার্পি আলনারিস। এইগুলো মুখস্থ করতে হবে, এগুলোর মানে অল্টারনেটিভ কিছু নেই, এগুলো কয়েকবার মুখস্থ করা, তারপরে আপনি যখন পুরা বোনস পড়ানো হবে, জয়েন্ট পড়ানো হচ্ছে, তারপর পুরা বোনস পড়ানো হলে তখন এই জিনিসগুলোকে কোরিলেট করতে পারবেন ভালো করে।
তাহলে এই মাসেল গুলো আপনাকে মুভমেন্ট গুলো করতে হবে, এই মুভমেন্ট গুলোর সাথে কি কি মাসেল গুলো সম্পর্কিত সেই মাসেল গুলোর নাম করতে হবে। এখন নরমালি রিজ জয়েন্টের এই মুভমেন্টটা একটু এখানে দেওয়া যে রিজ জয়েন্টের মুভমেন্ট কত ডিগ্রি, কোন মুভমেন্টটা কত ডিগ্রি হতে পারে। ফ্লেকশন নরমালি 0 থেকে 60 ডিগ্রি পর্যন্ত হয়, এক্সটেনশন 0 থেকে 50 ডিগ্রি, অ্যাবডাকশন 0 থেকে 15 ডিগ্রি, আর অ্যাডাকশন হচ্ছে 0 থেকে 50 ডিগ্রি। এখন অনেক সময় আমাদের বিভিন্ন কারণে রিস্ট জয়েন্টটাকে ইমোবিলাইজ করতে হয়, যেমন অনেক সময় যদি ফোর আর্মের যে বোনস থাকে সেই বোনস গুলো যদি ফ্র্যাকচার হয়, অথবা কার্পাল বোনস গুলো ফ্র্যাকচার হয়, অথবা মেটাকার্পাল বোনস গুলো ফ্র্যাকচার হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে রিস্ট জয়েন্ট ইমোবিলাইজ করতে হতে পারে, সেটা স্প্লিন্ট অথবা কাস্ট দিয়ে। যে অনেক সময় দেখবেন যে হাড় ভেঙে গেলে অনেকে প্লাস্টার অফ প্যারিস দিয়ে তাকে ইমোবিলাইজ করে দেয়, অথবা যে স্প্লিন্ট ইউজ করে, রেস্টিং স্প্লিন্ট, যেটা প্লাস্টার অফ প্যারিস দিয়ে না, সেটা অন্য মেটেরিয়ালস দিয়ে তৈরি স্যার করা কথা হয়। বোঝা যাচ্ছে না। আমার কথা কি কেউ বুঝতে পারতেছেন না? আমার কথা কি কেটে যাচ্ছে না মানে কেউ কেউ বুঝতে, মানে সবাই কি, মানে অসুবিধা হচ্ছে না দুই একজন অসুবিধা হচ্ছে? না স্যার ঠিক আছে। স্যার এখন হ্যাঁ, ঠিক আমি আছে। আমি যেটা বললাম যে এটা হচ্ছে ইমোবিলাইজেশন অফ দ্য রিজ জয়েন্ট। এটা হচ্ছে যে বিভিন্ন ট্রমার কারণে যখন আপনার ফোর আর্মের বোনস গুলো ক্ষতি, বিশেষত ফোর আর্মের বোনস রেডিয়াস আলনা যখন ফ্র্যাকচার হয় নিচের দিকে, তারপর হচ্ছে কার্পাল বোনস গুলো যখন ক্ষতিগ্রস্ত হয়, ফ্র্যাকচার হয় অথবা মেটাকার্পাল, তখন জয়েন্টটাকে ইমোবিলাইজ করতে হয়। এখন ইমোবিলাইজ তো নর্মালি বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই প্লাস্টার অফ প্যারিস দিয়ে করা হয় ইমোবিলাইজেশন। আবার অনেক ক্ষেত্রে ইদানিং কালে বিভিন্ন ধরনের যে রেস্টিং স্প্লিন তৈরি করা হয় সেগুলো দিয়ে করা হয়। এখন যখন আপনি এই প্লাস্টার অফ মানে ইমোবিলাইজেশন করবেন জয়েন্টের, তো কোন পজিশনে ইমোবিলাইজেশন করবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। নর্মালি যে অপটিমাল পজিশন অফ ব্রিজ জয়েন্টের যে ইমোবিলাইজেশন যে পজিশনে করতে হয় সেটা হচ্ছে 30 ডিগ্রি ডরসিফ্লেকশনে করতে হয়। আপনি পুরাপুরি একবার এইরকম স্ট্রেট দিয়ে কোনো ইমোবিলাইজেশন করতে পারবেন না, আপনাকে যে 30 ডিগ্রি ডরসিফ্লেকশন করে করতে হবে, না হলে পরবর্তীকালে দেখা যায় যখন আপনি রেস্টিং স্প্লিনটা অথবা প্লাস্টার অফ প্যারিসটা রিমুভ করবেন তখন জয়েন্টের মুভমেন্ট গুলো পরবর্তীকালে বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ করার পরেও অপটিমাল পজিশনে নিয়ে আসতে পারবেন না, যদি আপনি প্রাথমিক অবস্থায় যদি ইমোবিলাইজেশনটা ঠিক মতো না করেন। আমি কি বললাম বোঝা গেল? কি বললাম বুঝতে পারছেন না পারেননি? স্যার আরেকবার ক্লিয়ার করলে একটু বেটার হইতো। যে আমাদের যেটা হচ্ছে যে জয়েন্ট গুলো তো যে তার তো ফ্রিলি মুভমেন্ট করা যখন নর্মাল থাকে, কিন্তু যে কোনো কারণে যদি বলা হচ্ছে যে আপনার ফোরামের নিচের দিকের বোনস গুলো যদি ফ্র্যাকচার হয়, রিজ জয়েন্টের বোনস ফ্র্যাকচার হয়, অথবা অনেক ক্ষেত্রে যে মেটাকার্পাল বোনস গুলো ফ্র্যাকচার হলে তখন আমাদের এই রিজ জয়েন্টটাকে ইমোবিলাইজ করতে হয়। এখন কোন পজিশনে আপনি ইমোবিলাইজ করবেন? আপনি কি সরাসরি এইভাবে প্লাস্টার দিয়ে দেবেন অথবা রেস্টিং স্প্লিন দিয়ে দেবেন? এটা দিলে কিন্তু যে পরবর্তীকালে রেস্টিং স্প্লিন অথবা প্লাস্টার খোলার পরে যখন আপনি মুভমেন্ট করতে যাবেন, বিভিন্ন ধরনের এক্সারসাইজ করে মুভমেন্ট গুলোকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার চেষ্টা করবেন, তখন কিন্তু পারবেন না ঠিক মতো। কারণ জয়েন্টটার পজিশন যদি মেইনটেইন করে ইমোবিলাইজ না করা হয় তাহলে মুভমেন্টটা রেস্ট্রিক্ট হয়ে যায়, তার জয়েন্টের যে স্ট্রাকচার গুলো আছে সেই স্ট্রাকচার গুলোর কিছু পরিবর্তন হয়, তখন দেখা যায় মুভমেন্ট গুলো নর্মাল অবস্থায় ফেরত নিয়ে আসা কঠিন হয়ে যায়। এই জন্য হচ্ছে যে যে কোনো জয়েন্ট ইমোবিলাইজ করার সময় নিউট্রাল পজিশনে ইমোবিলাইজ করতে হয়, যাতে পরবর্তীকালে আপনি জয়েন্টের মুভমেন্টটাকে বিভিন্ন ভাবে থেরাপিউটিক এক্সারসাইজ এবং অন্যান্য যে বিভিন্ন প্রসিডিউর অনুসরণ করে স্বাভাবিকতার দিকে নিয়ে আসতে পারেন। বোঝা গেল? এখন রিজ জয়েন্টে ইমোবিলাইজ করতে হয় 30 ডিগ্রি ডরসিফ্লেকশন অবস্থায়। এখানে আপনি একবার পুরোপুরি স্ট্রেট করে ইমোবিলাইজ করলে পরবর্তীকালে জয়েন্টের মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এটা যারা প্লাস্টার করবে অথবা যারা স্প্লিন দেবে তারা যদি এই জিনিসগুলো খেয়াল না করে তখন হচ্ছে যে পেশেন্টের জন্য এটা পেশেন্ট সাফারার হবে। কারণ আপনি শুধু প্লাস্টার করলেন অথবা কাস্টিং করে দিলেন,
আপনার এই পজিশন গুলো কোন পজিশন, কোন জয়েন্টে কোন পজিশন মেইনটেইন করতে হবে প্লাস্টার করার সময়, এমনকি বলা যে অপারেশন করার সময় যদি প্লেট স্ক্রু যেগুলো লাগানো হয় সেগুলো কিন্তু যে বোনসের যে পজিশন মেইনটেইন করে যদি প্লেট স্ক্রু না লাগানো হয় তাহলে কিন্তু পরবর্তীতে জটিলতা তৈরি হয়। এই জন্য অপারেশন যারা হচ্ছে যে যেন তেন ভাবে করলে কিন্তু পেশেন্টের জন্য ঝুঁকি বাড়ে, কারণ পেশেন্ট অনেক সময় রেডিয়াস আলনা ভেঙে গেলে অনেক সময় অপারেশন করতে হয়। দেখা গেলো যে রেডিয়াস আলনা ভেঙে যাওয়ার পর রোটেশন হয়ে গেছে, সেই অবস্থায় প্লেট স্ক্রু লাগাই দিলে পরবর্তীকালে দেখা গেল যে তার সুপাইনেশন প্রোনেশন রেস্ট্রিক্টেড হয়ে যায়। এরকম পেশেন্ট অনেক দেখা যায়। স্যার কোনো ক্ষেত্রে যদি মিসগাইড হয়ে যে 30 ডিগ্রি না হয়, মানে বেশি বা কম বেশি হয়ে যায়, পরবর্তীতে এটার স্টেপ কি নেওয়া যায় অথবা নিতে হবে? হ্যাঁ, আবার বলেন, কি বললেন? না স্যার, যদি ভুলক্রমে 30 ডিগ্রিতে আমরা প্লাস্টার না করি অথবা কম হয়ে যায় অথবা বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে স্যার পরবর্তী করণীয়টা কি হতে পারে? পরবর্তী করণীয় তো সেই ক্ষেত্রে যেটা হয়তো যদি মানে এইটা হচ্ছে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দীর্ঘদিন রিসার্চ করার পরে এই পজিশনে দেখা যাচ্ছে যে এই পজিশন যদি আপনি মেইনটেইন করেন তাহলে হচ্ছে আপনি পরবর্তীকালে আপনি ম্যাক্সিমাম জয়েন্টের ফাংশনটাকে রিস্টোর করতে পারবেন। কিন্তু এটা যদি বলা হয় যে ব্যত্যয় ঘটে তাহলে সেটা হচ্ছে জয়েন্টের মানে মোবিলাইজেশনের যে পূর্ণাঙ্গ রিস্টোরাইজেশন অনেক সময় তখন সম্ভব হয় না। মানে তখন অনেক ক্ষেত্রে আর কিছু করারও থাকে না, সেই ক্ষেত্রে কিছুটা স্যাক্রিফাইস করে আপনাকে পরবর্তী জীবন পার করতে হবে। স্যার এক্ষেত্রে কোনো সার্জারিক্যাল ট্রিটমেন্ট যদি থাকে? সার্জিক্যাল ট্রিটমেন্ট থেকেও লাভ হয় না, কারণ ওখানে যে টেন্ডন গুলা, ওখানে যে লিগামেন্ট গুলা যে পরিবর্তন হয় খুব বেশি, তখন আর হয় না। সাধারণত বলা হয় যে মানে 2-1 ডিগ্রি এদিক ওদিক হলে খুব একটা সমস্যা হয় না, কিন্তু যদি অনেক ম্যাসিভ মানে দেখা যায় যে আপনি করার সময় অনেক ম্যাসিভ পরিবর্তন ডিগ্রিতে পরিবর্তন হয়, রেঞ্জ অফ ডিগ্রিতে, তাহলে তখন হচ্ছে যে সমস্যাগুলো হতে থাকে। এর বাইরে তো আর একটা বড় ইস্যু যে আপনি এই প্রপারলি 30 ডিগ্রি ডরসিফ্লেকশনে আপনি ইমোবিলাইজেশন করে দিলেন, কিন্তু আপনি ইমোবিলাইজেশন পরবর্তীতে যখন আপনি যে প্লাস্টারটা অথবা স্প্লিনটা খুলে ফেলবেন তারপরে পেশেন্টের যে বিভিন্ন ধরনের ইন্টারভেনশন দরকার হবে সেইগুলো যদি না করা হয় তারপরেও কিন্তু জয়েন্টের মুভমেন্টটা অপটিমাম পজিশনে নিয়ে আসা সম্ভব হয় না। এটাও কিন্তু আবার আপনি সবকিছু মেনটেন করলে 30 ডিগ্রি ডরসিফ্লেকশন করার পরেও যদি পরবর্তীকালে বিভিন্ন যে ইনস্ট্রাকশন গুলো পেশেন্ট মেনে যদি না চলে সে যদি বিভিন্ন ধরনের থেরাপিউটিক যে ইন্টারভেনশন গুলো আছে সেগুলো যদি না করে, সেই ক্ষেত্রেও দেখা যায় অনেক পেশেন্টের জয়েন্টের মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। আর আপনি যেটা আরেকটা যেটা হচ্ছে যে অনেক সময় বিভিন্ন কারণে দেখা যায় জয়েন্টের স্ট্রাকচার গুলো ক্ষতিগ্রস্ত হয়, অথবা বার্ন হলে এই ধরনের কিছু হলে দেখা যায় জয়েন্টের বিভিন্ন তখন হচ্ছে সার্জারি করার পরেও আবার হচ্ছে যে আপনাকে সার্জারি করার পরেও আপনাকে এই প্লাস্টার করা হয়, কিন্তু যে সার্জারি করে কিন্তু এমনি এমনি রেখে দেওয়া যায় যে সাধারণত এই যে মাসকুলোস্কেলেটাল সিস্টেমে যে সার্জারি গুলো করা হয়, সার্জারি করার পরেও পেশেন্টের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু ইমোবিলাইজেশন করে রাখতে হয়, যাতে ওই স্ট্রাকচার গুলো ঠিকমতো হিলিং হতে পারে, তার প্রপার পজিশন মেইনটেইন করতে পারে। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। মানে আপনার ধরেন কোন জায়গায় রেডিয়াস আনা ভেঙে গেল, রেডিয়াস আনা ভেঙে প্লেট স্কুল লাগানোর পরে যে একেবারে ছেড়ে দেয়, ওখানেও কয়েক সপ্তাহের জন্য প্লাস্টার এগুলো করে রাখা হয় যাতে স্ট্রাকচার গুলো ঠিকমতো হিলিং হয়, পজিশনটা প্রপারলি মেইনটেইন করা সম্ভব হয়। এখন রিজ জয়েন্টের নার্ভ সাপ্লাই যেটা বলা হচ্ছে, এখানে 3টা নার্ভ দিয়ে সাপ্লাই হয়, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ এবং রেডিয়াল নার্ভের যে ব্রাঞ্চ গুলো, সেই ব্রাঞ্চ গুলো দিয়েই হচ্ছে এই রিজ জয়েন্ট সাপ্লাই হয়। আর রিজ জয়েন্টের যে আর্টেরিয়াল সাপ্লাই হয় সেগুলো হচ্ছে রেডিয়াল এবং আলনার আর্টারি যে ব্রাঞ্চ থাকে সেই ব্রাঞ্চ গুলো ওখানে আর্টস তৈরি করে, যে ডরসাল অ্যাসপেক্টে ডরসাল পামার আর্টস তৈরি করে, আর পামার ডরসাল কার্পাল আর্টস তৈরি করে, আর পামার সারফেসে পামার কার্পাল আর্টস তৈরি করে। সেই কার্পাল আর্টসের ব্রাঞ্চ গুলো দিয়েই হচ্ছে রিজ জয়েন্ট সাপ্লাই হয়। এই আর্টসটা এখানে দেয়া নেই, এটা পরে আমি যদি ছবিটাকে আমি দেখাই দেবো যে এগুলো হচ্ছে এখানে যে হাতে এবং হাতের যে আর্টারি যে ব্রাঞ্চ গুলো দিয়ে সাপ্লাই, সেগুলো সাধারণত দেখা যায় আর্টস তৈরি করে, আর্টস গুলো থেকে আবার কিছু ব্রাঞ্চ বের হয়, সেই ব্রাঞ্চ গুলো দিয়েই হচ্ছে এই রিজ জয়েন্ট এবং হাতের যে অন্যান্য স্ট্রাকচার গুলো আছে সেগুলো সাপ্লাই হয়। এখন রিজ জয়েন্টের কিছু কিছু কন্ডিশন, ক্লিনিক্যাল কন্ডিশন, যেগুলো অনেক সময় এই ধরনের কন্ডিশন গুলো নিয়ে
পেশেন্টরা ট্রিটমেন্টের জন্য আসে, এর ভিতরে কমন একটা কন্ডিশন গ্যাংলিয়ন। এটা হয়তো অনেকেই শুনছেন এই জিনিসটার নাম। গ্যাংলিয়ন অনেকেরই হয় এইরকম, হাতের এটা পামার সাইডে হতে পারে অথবা ডরসাল সাইডে হতে পারে, এরকম উঁচু, এরকম যে কিছুটা মানে একেবারে সম্পূর্ণ হার্ড এরকম বলেন, কিছুটা সফট সোয়েলিং থাকে, এবং এটাকে বলে যে ওয়ান কাইন্ড অফ সিস্ট, যেটার ভিতরে অনেক সময় লিকুইড জাতীয় কিছু জিনিস থাকে, এবং যেটা সাধারণত বড় কোনো সমস্যা সাধারণত তৈরি করে না। যদি অনেক বড় আকৃতিতে হয়, অনেক বড় হতে থাকলে তখন হয়তো অনেক সময় ব্লাড ভ্যাসেল অথবা নার্ভের উপর প্রেসার তৈরি করতে পারে, এবং ব্লাড ভ্যাসেলের উপর প্রেসার তৈরি করে ব্লাড ভ্যাসেলের যে উপসর্গগুলো, যে ব্লাড সাপ্লাই হ্যাম্পায়ার হতে পারে, সেই উপসর্গ দেখা দিতে পারে। নার্ভের উপর প্রেসার দিলে টিংলিং, নামনেস অথবা অনেক ক্ষেত্রে মাসেল পাওয়ার সেন্সেশনের কিছু সমস্যা তৈরি হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে গ্যাংলিয়ন সাধারণত বড় কোনো সমস্যা তৈরি করে না, এবং অনেক পেশেন্টের আছে যে যে তাদের সারা জীবন রেখে দিলেও সাধারণত বড় কোনো সমস্যা দেখা যায় না। তবে কিছু কিছু মানুষের সমস্যা হতে পারে, তবে একটা বড় অংশ মানুষই এই ধরনের সমস্যা থাকলে তারা অপারেশন করে ফেলে। যে সৌন্দর্য হানি, এটা থাকলে সৌন্দর্য হানি হয়, দেখতে খারাপ লাগে অনেকের কাছে, এই জন্য অনেকে অপারেশন করে ফেলে। কিন্তু এটার হচ্ছে অপারেশন করার একটা ঝুঁকি হচ্ছে যে এটা অপারেশন করার পরেও অনেকের ক্ষেত্রে আবার রিকার করতে পারে। আমি কি বললাম বোঝা গেল? তারপরে এখানে যে রিজ জয়েন্টের এখানে যে বোনস গুলো থাকে, বিশেষত কার্পাল বোনস এর ভিতরে যে স্কাফয়েড ফ্র্যাকচার হচ্ছে কমন একটা ফ্র্যাকচার। যে কার্পাল বোনস, যে বোনস গুলো ফ্র্যাকচার হয় দেখা যায় বিভিন্ন কারণে, তার ভিতরে স্কাফয়েড ফ্র্যাকচার হচ্ছে মোস্ট কমন ফ্র্যাকচার। এবং এই ফ্র্যাকচারটা মেইনলি হয় যখন মানুষ পড়ে যাওয়ার সময় হাতটাকে মানে রেখে ব্যালেন্স করার চেষ্টা করে, পড়ে যাওয়ার সময় হাতটাকে যে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, যেটাকে বলে আউট স্ট্রেচড হ্যান্ড, যে ফল অন আউট স্ট্রেচড হ্যান্ড। এই ধরনের কন্ডিশনে এই ফ্র্যাকচারটা হয়, স্কাফয়েড ফ্র্যাকচার হয়ে যায়। এবং এটা হচ্ছে যে যে অনেক ফ্র্যাকচার যেমন বয়স্ক মানুষদের বিষয়ে ডিউ টু অস্টিওপোরোসিস, যে বোনস গুলোর মিনারেল ডেনসিটি কমে গেলে হয়, কিন্তু এই ফ্র্যাকচার গুলোর একটা বড় অংশ দেখা যায় যে ইয়াং পপুলেশনদের হয়। আবার একটা বড় অংশ দেখা যায় যে যারা বিভিন্ন সময় ফিজিক্যাল অ্যাসল্ট, যে ঘুষাঘুষি করে, তাকে দেখা যায় অনেক সময় অনেকের স্কাফয়েড ফ্র্যাকচার হয়। এবং এই ফ্র্যাকচারের জটিলতা হচ্ছে যে শরীরের অন্যান্য জায়গায় অন্যান্য বোনস ফ্র্যাকচার হলে, যে সব জায়গায় না, কিছু কিছু জায়গায় ফ্র্যাকচার হলে যেখানে ঝুঁকি থাকে হচ্ছে অ্যাভাসকুলার নেক্রোসিস হতে পারে। এইখানে হচ্ছে যে এই ঝুঁকিটা অনেক বেশি, যে স্কাফয়েড ফ্র্যাকচার হলে অ্যাভাসকুলার নেক্রোসিস হতে পারে। এবং এইটার কারণেই হচ্ছে যে স্কাফয়েড ফ্র্যাকচারকে মেডিকেল ইমার্জেন্সি বলা হয়। যে ইমার্জেন্সি এই ক্ষেত্রে যদি ফ্র্যাকচার পোর্শনকে যদি আপনি বলা যে যে রিইউনাইট না করতে পারেন তাড়াতাড়ি, তাহলে অ্যাভাসকুলার নেক্রোসিস হতে পারে, যেটা পরবর্তীকালে অনেক বড় জটিলতা তৈরি করে অনেকের। যে অনেকের জয়েন্টে আর্থ্রাইটিস হয়, রিস্ট জয়েন্টে আর্থ্রাইটিস হয়, রিস্ট জয়েন্টের মুভমেন্ট গুলোতে অনেক বেশি সমস্যা হয়, যার কারণে স্কাফয়েড ফ্র্যাকচার হলে অনেক পেশেন্টের ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে তাদেরকে অপারেশন করতে হয়। এটা হচ্ছে স্কাফয়েড ফ্র্যাকচার। এবং অ্যাভাসকুলার নেক্রোসিসের একটা শব্দ বললাম, যে ভাস্কুলার সাপ্লাই যখন অফ হয়ে যায় সেটার কারণে যখন নেক্রোসিস হয়। নেক্রোসিস তো কি জিনিস সেটা জানেন? এই নেক্রোসিস শব্দটা কি শুনছেন না শোনেননি? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? নেক্রোসিস কি শব্দটা শুনছেন আগে না শোনেননি? কি জিনিস এটা বলতে পারবেন? পচন ধরা তো এটা বলেন না, পচন ধরা যে শব্দটা বলেন সেটা মেইনলি ইউজ করা হয় গ্যাংগ্রিনের ক্ষেত্রে। ওটাও ওয়ান কাইন্ড অফ নেক্রোসিস, কিন্তু ওখানে নেক্রোসিসের সাথে এডিশনাল আরো কিছু যুক্ত হলে তখন সেটাকে গ্যাংগ্রিন বলা হয়। নেক্রোসিস হচ্ছে যে কোনো সেল ডেথ, যে পার্মানেন্ট সেল ডেথ বলা হয়, যে সেলগুলো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে সেলগুলো যদি মারা যায়, সেটার কারণে যে মরফোলজিক্যাল চেঞ্জ হতে থাকে সেলের, সেই কন্ডিশনটাকে বলা হয় নেক্রোসিস।
আর আপনি যেটা বললেন যে পছন্দের সেটা নেক্রোসিসের সাথে সুপার অ্যাডেড পিউট্রিফ্যাকশন থাকতে হয়, যে উপরে যে এটার সাথে টিস্যু গুলোর ডিকম্পোজিশন হতে হয়, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় গ্যাংগ্রিন, যেটা যে পছন্দ ধরে দুর্গন্ধ বের হয় সেটা। নেক্রোসিস যে কোনো জায়গায় হতে পারে, নেক্রোসিস আপনার হার্টের নেক্রোসিস হতে পারে, ব্রেনের নেক্রোসিস হতে পারে, অন্যান্য অর্গানের নেক্রোসিস হতে পারে, কিন্তু সেগুলোতে তো সবসময় পছন্দ হবে না। এখন এইখানে যেটা হচ্ছে স্কাফয়েড ফ্র্যাকচার হলে যে জিনিসটা হয় যে আপনি এখানে অ্যানাটমিক্যাল সিনাপ বক্স, এখানে দেখেন যে থাম্বের উপরের দিকে একটা ডিপ্রেশন আছে যেটার নাম হচ্ছে অ্যানাটমিক্যাল সিনাপ বক্স। এখানে আপনি চাপ দিলে এখানে ব্যথা অনুভব করবেন। যে কারো যদি যে পড়ে যাওয়ার পরে আপনি এখানে ক্লিনিক ফিজিক্যাল এক্সামিন করেন, এখানে যদি জোরে চাপ দেন, তাহলে যদি স্কাফয়েড ফ্র্যাকচার থাকে তাহলে এখানে অ্যানাটমিক্যাল সিনাপ বক্সের যে ডিপ্রেশন থাকে সেই ডিপ্রেশন হয়তো কিছুটা পরিবর্তন হয়, এবং এখানে যদি আপনি